মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় কেউ হস্তক্ষেপ করলে তদন্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুরে এসপিকে আসামি করার আবেদনটি করেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন মামলার তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। ওসি প্রদীপ কুমার ও পরিদর্শক লিয়াকতকে কারাগারে ডিভিশন দেওয়ার জন্য চিঠি দিয়েছেন তিনি। মামলার বাদী জানান, ঘটনার শুরু থেকেই আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন এসপি। এদিকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে ওসি প্রদীপ সহ ৫৬ জনের বিরুদ্ধে আজও আলাদা দুটি মামলা হয়েছে। আসলে আমরা অবস্থাগুলো পর্যালোচনা করে যেটা দেখতে পেয়েছি যে উনি একদম প্রত্যক্ষভাবে আসামি থেকে সহযোগিতা করছেন, প্রথম থেকেই করছেন। আমরা দেখছি যে উনি তদন্ত কাজে প্রচন্ড বাধা সৃষ্টি করছেন। তো সেই জন্য আমরা ওনাকে আসামি শ্রেণীভুক্ত করার জন্য আমরা আবেদন করেছি আদালতের কাছে। উনি নিয়েছেন, বিজ্ঞ আদালত নিয়েছেন, ওনারা দেখে আদেশ প্রদান করবেন। নারায়ণগঞ্জের বায়তুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজকে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে। এ ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিতে আরও ৭ দিন সময় চেয়েছে। এছাড়া আজ তিতাসের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। স্বামী মরে যাওয়ার শোকে এভাবেই বিলাপ করতে থাকেন সাত্তারের স্ত্রী। আরেক দগ্ধ রোগী আমজাদ হোসেনের বাবা ছেলের অপেক্ষায় আছেন। অনিশ্চয়তা নিয়ে অপেক্ষা করছেন বার্ন ইউনিটের আইসিইউর সামনে। আল্লাহরে কইতেছি, আল্লাহ যদি হায়াত না থাকে তাহলে তুমি নিয়ে যাও। চিকিৎসাধীনদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামান্ত লাল সেন। আর দগ্ধদের অবস্থা দেখতে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডাক্তার জুলফিকার লেলিন। 30 জন মারা গেছে, এখন আছে 7 জন। একজনকে আমরা সুস্থ করে বাড়ি ফেরতে পেরেছি। যে 7 জন আইসিইউতে আছে সবাই মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়ে গেছে, কেউ শঙ্কামুক্ত না। চিকিৎসা বিষয়ক কোনো ধরনের অসুবিধা ওনারা বোধ করছে না। সামাজিক অসুবিধা, যে আবেগের জায়গা, যেটা যে তারা তাদের রোগী দেখতে পাচ্ছে না, তো সেটাও সীমিত আকারে যতটুকু সম্ভব সারা ব্যবস্থা করবেন। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে আরও 7 দিন সময় চেয়েছে। আর 7 দিন লাগবে, কারণ বেশ কিছু জিনিসের সাথে রিলেট করে বা কমিটির সদস্যরা অন্যদের কাছ থেকে তথ্য আনার জন্য কিছু সময়ের দরকার, সেরকম একটা আবেদন দিয়েছে। এই নারায়ণগঞ্জ শুধু বাংলাদেশে আবার যেন নতুন কোনো অঘটন না ঘটে এবং এইটারও যেন একটা সুন্দর সুরহার দিক যেতে পারে। এই ঘটনায় পুলিশের করা মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সিআইডির উপপরিদর্শক আক্তার হোসেন ও সেলিম মিয়া জানান, বুধবার রাতে সিআইডিকে এ দায়িত্ব দেয়া হয়। বৃহস্পতিবার তদন্ত শুরু করা হয়েছে বলে তারা জানিয়েছেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদের বিস্ফোরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনুমোদন না নিয়ে গ্যাস লাইনের উপর মসজিদে স্থাপনের জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে। দুপুরে একাদশ জাতীয় সংসদের 9ম অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া সময় মতো যথাযথ ব্যবস্থা নেওয়ায় দেশে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, ভ্যাকসিনের জন্য সব দেশের কাছে আবেদন করা আছে, যেখান থেকে আগে পাওয়া যাবে সেখান থেকেই নেওয়া হবে। মারুফ রেজা রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের 9ম অধিবেশনের শেষ দিন সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অধিবেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। শুরুতে কথা বলেন সম্প্রতি নারায়ণগঞ্জের বায়তুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়ে। বলেন, দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে গ্যাস লাইনের উপর অনুমোদনহীন মসজিদ নির্মাণের কারণে। যে মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল, সেই লাইনের উপর, এবং তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না, বা জায়গাটাও কোনো মসজিদ কমিটির না, এবং এইভাবে অননুমোদিত অপরিকল্পিতভাবে করার ফলে আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেল এবং কতগুলি জীবন ঝরে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন,
এছাড়া চলমান করোনা প্রসঙ্গে সরকার প্রধান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই দেশে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। এ সময় ভ্যাকসিন আমদানির বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। প্রশাসন এবং আমাদের রাজনৈতিক কর্মী থেকে শুরু সকলে মিলিতভাবে যে একটা প্রচেষ্টা আমরা চালিয়েছি এই করোনা মোকাবেলায়, তার ফলেই আমরা কিন্তু মৃত্যুর হার আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ভ্যাকসিনের ব্যাপারে বিভিন্ন দেশ তারা গবেষণা করছে, আমরা সব দেশে আমাদের আবেদন দিয়ে রেখেছি, তার জন্য টাকাও বরাদ্দ করে রেখেছি যে যেখান থেকে আগে পাওয়া যায় আমরা সেটা নেব। ভয় নয়, বরং প্রতিটি দুর্যোগকে সাহসের সাথে মোকাবেলার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংক্ষিপ্ত এই অধিবেশনের কার্যদিবস ছিল 5টি আর আইন পাশ হয় 6টি। আমাদের সাধ্যমতো আমরা মানুষের পাশে আছি। মারুফ রেজা, RTV, ঢাকা। দেশের সব রেকর্ড ভেঙে এবছর সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার সচিবালয়ে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক শেষে তিনি একথা জানান। দেশের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও এরই মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে, এজন্য এবছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে। প্রয়োজনে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক কমানো হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। 13 সেপ্টেম্বর থেকে ন্যায্য মূল্যে খোলা বাজারে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করবে বলেও জানান টিপু মুনশি। সর্বকালের রেকর্ড আমরা ব্রেক করেই এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ইম্পোর্ট করব। তো আমরা ফুল মনিটর করছি। গতবার ভারত বন্ধ করে দেওয়ার কারণে আমরা নতুন মার্কেট থেকে ইম্পোর্ট করতে শিখেছি। টার্কি, ইজিপ্ট, এইসব কান্ট্রিগুলো থেকে, ইভেন নিউজিল্যান্ড। ট্যাক্সটা কমানোর জন্য মিনিস্ট্রি থেকে আমরা চিঠি দিয়েছি এবং আশা করছি যে 5% ট্যাক্সটাও উজ্জ্ব হবে। হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে ভারতের বাজারে দাম বৃদ্ধিকে দায়ী করছেন আড়তদাররা। তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ আছে, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। 13 তারিখ থেকে সুলভে খোলা বাজারের পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পাইকারি বাজার শ্যামবাজারে পেঁয়াজের কেনাবেচায় খানিকটা স্থবিরতা। হঠাৎ মূল্য বৃদ্ধিতে চাহিদা কমেছে পেঁয়াজের। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 32 টাকা, এখন সেটার দাম উঠেছে 38 থেকে 40 টাকা। দামের এই ঊর্ধ্বগতির জন্য বারবার সিন্ডিকেটের কথা বলা হলেও তা অস্বীকার করছেন আড়তদাররা। সিন্ডিকেটেড আমরা বলতে পারি না, সিন্ডিকেট করলে এরা ইম্পোর্টাররা বুঝবে, ব্যাপারীরা বুঝবে, আমাদের আড়তদাররা কোনো কিছু করার নেই। ইন্ডিয়াতে তো এখনো সেভাবে তো দাম বেড়ে নেয়, দ্বিতীয় হয়তো 40, 45, 50-এর উপরে আছে। এখন অবশ্যই প্রতিটা ইম্পোর্টার এখন অন্য দেশ থেকে যাওয়ার সম্ভাবনা আছে। মানে আপনার বার্মা, তারপরে বার্মার পেঁয়াজ আসবে, তারপরে চায়না আনবে, তারপরে ভুটানের পেঁয়াজ, সব তুরস্ক আনবে, সব কিছু মিশর আনবে। দেশিটা ইন্ডিয়াতে বাজার বাড়ার সাথে সাথে দেশের বাজারও বেড়ে গেছে। এখন এই যে মানুষজন যে বলে যে সিন্ডিকেট করে বাড়াইতেছে, সিন্ডিকেট কাঁচামালে কোনো সিন্ডিকেট চলে না ভাইয়া। হঠাৎ মূল্য বৃদ্ধিতে নড়েচড়ে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজার মনিটরিং, অনিয়মের অভিযোগে শাস্তি প্রদান সহ শিগগিরই খোলা বাজারে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগও নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা, ইভেন জেলা প্রশাসন তারাও মনিটরিং কার্যক্রম জোরদার করেছে এবং জরিমানা করছে। এখন একেবারে যারাই যখনই দেখা যাচ্ছে যে কোনো অনিয়ম তাদের দৃষ্টিতে আসছে, তখন সঙ্গে সঙ্গে তারা এটা জরিমানা করছে। আমরা টিসিবির মাধ্যমে আমরা কার্যক্রম এটা অব্যাহত রাখব। শুল্ক হার পুনর্নির্ধারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আমরা পত্র লিখেছি এবং আইপিও কোয়ারেন্টাইন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে আমরা পত্র প্রেরণ করেছি যাতে আমদানিটা একটু সহজ হয়। দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান বাণিজ্য সচিব। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। নির্বাচনী আইন সংশোধনের নামে বর্তমান নির্বাচন কমিশন বিধ্বস্ত নির্বাচনী প্রক্রিয়াকে আরো দুর্বল করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি আরো বলেন, KM নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন ইতিমধ্যে 3 বছরের বেশি সময় পার করেছে। এই সময়ে এই কমিশন একটিও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারেনি। তার প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে স্থায়ীভাবে পঙ্গু করার জন্য উঠে পড়ে লেগেছে। ভবিষ্যতে একটি ভালো নির্বাচন কমিশন পাওয়ার পথ রুদ্ধ করতে চায় নির্বাচন কমিশন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বর্তমান নির্বাচন কমিশন বিস্ময়কর কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যেই কুখ্যাতি অর্জন করেছে। গত 3.5 বছরে তাদের মেয়াদকালে অনেক অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এর মাধ্যমে তাদের জনস্বার্থ বিরোধী মানসিকতারই প্রকাশ পায়নি, তাদের অসততা ও অযোগ্যতারও বহিঃপ্রকাশ ঘটেছে। ভবিষ্যতে কোনো নির্বাচন সুষ্ঠু করার কোনো ইচ্ছা তাদের নেই। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার আর নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেকের আওতায় প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভা শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা আন্দোলনেও ব্যর্থ হন, এদেশে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার রেকর্ড নেই। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, সর্বশেষ পার্লামেন্টের উপর তারা দায় চাপাচ্ছেন। শূন্য আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা 18 উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি প্রার্থী বাহাউদ্দিন সাদি। আরও কয়েকজনের মনোনয়নপত্র সংগ্রহের কথা রয়েছে। এছাড়া ঢাকা 5, নওগাঁ ও সিরাজগঞ্জের 2টি আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বিতরণ চলবে। একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও 41 জন। এ নিয়ে মৃত্যু হয়েছে মোট 4,634 জনের। এছাড়া গেল 24 ঘন্টায় 15,559টি নমুনা পরীক্ষায় করোনা মিলেছে 1,892 জনের দেহে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন 3,32,970। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয় একদিনের ব্যবধানে সুস্থ হয়েছেন 2,746 জন, আর এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,33,550 জন। দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা না নিতে আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এমন মামলায় মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবার শঙ্কায় পুরনো আইন মনে করিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যদিও টিআইবি নির্বাহী পরিচালক বলছেন এটি একটি কালো আইন। এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দায় মুক্তি কিংবা সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত হলো। ফলে অপরাধ দুর্নীতি আরও বাড়বে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। মহামারী করোনার কারণে দীর্ঘদিনের খুঁড়িয়ে চলা স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির বিষয়টি সামনে চলে আসে। গণমাধ্যমের অনুসন্ধানে উন্মোচিত হতে থাকে জোড়াতালে দিয়ে চলতে থাকা স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের মুখোশ। পাহাড় সমান অভিযোগ নিয়ে পদত্যাগ করতে হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। সম্প্রতি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার দায় নিয়ে কাঠগড়ায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার। ঠিক এমন সময় সরকারি চাকরিজীবীদের গ্রেফতারের আগে সরকারি অনুমোদন নেয়ার নোটিশ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সাবসেকশন 1 এর বিধান মতে সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনকালে সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো অপরাধ আমলে গ্রহণ করা যাবে না। সরকারি কর্মকর্তাদের সুরক্ষায় এমন আরও কিছু বিধি মনে করিয়ে দেওয়া হয়েছে। এসব আইন নতুন নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রাষ্ট্রের উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্যই মনে করিয়ে দেয়া বলেও জানান তিনি। চাকরির বাইরে গিয়ে কাজ করার জন্য তার সমস্ত মামলা হতে পারে, তার যে কোনো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করা যাবে, কিন্তু সরকারি কর্মকর্তা যখন সরকারি কাজগুলো যেগুলো করছে সেই মামলাগুলোর ব্যাপারে পূর্ব অনুমতি লাগবে। একটা প্রকল্প নিলেই মামলা হয়ে যেত, যারা ভূমি অধিগ্রহণ করতে গেলে মামলা, বিভিন্ন রকম মামলা হতো, তাহলে কোনো প্রজেক্ট কিন্তু দাঁড়াবে না। পদ্মা ব্রিজ করতে চান, সেখানে যদি একটা মামলা করে তাহলে কাজ করতে পারবে না। সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের মতে এই আইন সরকারের কর্মকর্তাদের ব্যক্তিগত অপরাধের সুরক্ষা দেওয়ার জন্য নয়। দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কোনো কাজ করেন সেটার ক্ষেত্রে তাদের ইয়াটা আমলে নেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। কিন্তু আপনি যদি ক্ষমতা অপব্যবহার করেন, আপনি যদি দুর্নীতি করেন,
কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে সেখানে এটা থেকে বাড়িতে হবে না, এটা তো অবশ্যই অপরাধ হবে এবং অপরাধের বিচার হবে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন চলতে পারে না। এমন আইন দুর্নীতি আর অপরাধকে উস্কে দেয় বলেও মনে করেন তিনি। দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে, সরকারি কর্মকর্তাকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা দুর্নীতি করো, অপরাধ করো, অনিয়ম করো, প্রয়োজনে আইনের লঙ্ঘন করো, যে কোনো পর্যায়ে যে কোনো প্রকার, সরকার তোমাকে সুরক্ষা দেবে। এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এটা সরকারের যে এমনকি শুদ্ধাচার নীতিমালা তার সাথেও সাংঘর্ষিক, আইনের সাথে তো বটেই। বাস্তবেই সরকারের কাছে এমন তথ্য রয়েছে যে এই ধরনের অনিয়ম দুর্নীতিতে এবং অপরাধমূলক কাজে সরকারি কর্মকর্তাদের একাংশ জড়িত হয়ে পড়ছেন। ব্রিটিশ আমলের এই আইনটিকে কালো আইন বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এগিয়ে চলা বাংলাদেশের সাথে এই আইন যায় না দাবি করে এটি বাতিল করা উচিত বলে মন্তব্য করেন সংস্থাটির এই নির্বাহী পরিচালক। এটিকে বাতিল করা উচিত, মনে করিয়ে দেওয়া নয়, বরং মনে করিয়ে দেওয়া উচিত যে এটি ভুল হয়েছিল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দুদিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ময়মনসিংহ কেওয়াটখালী পিজিসিডি গ্রিড উপকেন্দ্রে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও আবারও বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ বিভাগের সব জেলার বিদ্যুৎ সরবরাহ। সকাল 10:30টার দিকে কেওয়াটখালী উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার ব্রেকার থেকে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে কন্ট্রোল রুমে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ উপকেন্দ্রের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, শর্ট সার্কিট থেকে আবারও আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিদ্যুৎ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা জানাতে পারেনি বিদ্যুৎ কর্তৃপক্ষ। জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানা স্রষ্টা নিয়ে আবারও জট লেগেছে। সেবার প্রকাশনীর এই সিরিজের স্রষ্টা হিসেবে শেখ আব্দুল হাকিমকে স্বীকৃতি দিয়ে কপিরাইট অফিসের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়া কপিরাইট অফিসের এই সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। মাসুদ রানা সিরিজের স্রষ্টা হিসেবে মানুষের কাছে কাজী আনোয়ার হোসেনের নাম পরিচিত। বেশিরভাগ বই তার নামে প্রকাশিত হয়েছে। কপিরাইট অফিসের রায় বলা হয়েছে, মাসুদ রানা সিরিজের প্রথম 11টি বই বাদে বাকি 260টি বই লিখেছেন শেখ আব্দুল হাকিম। কপিরাইট অফিসে গিয়ে তিনি সর্বপ্রথম 2010 সালে একটি অভিযোগ করেছিলেন, কিন্তু তা বেশি দূর এগোয়নি। পরে 2018 সালের জুলাই মাসে তিনি আবারও অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে কপিরাইট অফিস তার পক্ষে রায় দেয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ ড্রেজিং এর কাজে নিয়োজিত বেঙ্গল স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ড্রেজার ভাঙচুর ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে গফরগাঁও থেকে তাদের আটক করা হয়। বাকিদের ধরতেও অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে বুধবার রাতে বেঙ্গল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লিমিটেডের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সাব্বির ইসলাম বাদী হয়ে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ড্রেজিং এর চেয়ারম্যান, সিইও সহ 19 জনের নামে এবং অজ্ঞাত আরও প্রায় 20 জনকে আসামি করে মামলা দায়ের করেন। অন্যদিকে ঘটনার পর বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন বেঙ্গল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি থেকে বেঙ্গল স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের 2টি ড্রেজার শরীয়তপুরের নড়িয়া যাওয়ার পথে ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌঁছলে কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে ড্রেজারের চালক ওবায়দুল ইসলাম, লিভারম্যান উজ্জ্বল হোসেন ও শাহাদাত শামীম আহত হন। এ সময় হামলাকারীরা ড্রেজারের মাস্টার ব্রিজ ভাঙচুর করে এবং প্রোগ্রাম মনিটরিং সিস্টেম ভেঙে ফেলায় ড্রেজারটি অচল হয়ে পড়ে। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজমেন্টের নির্দেশে তাদের সন্ত্রাসীরা যে হামলা আমাদের বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ড্রেজারে চালিয়েছে, তাতে করে আমাদের কোম্পানি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেই ক্ষতিগ্রস্তের কারণে কোম্পানির পক্ষ থেকে আমি নিজে বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ দাখিল করেছি। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা দেখেছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। বেঙ্গল গ্রুপ কর্তৃক একটা অভিযোগ আমরা পাইছি, সেই অভিযোগ আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিব। পরিবেশ রক্ষায় কালো ধোঁয়া নিয়ন্ত্রণে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এজন্য রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেশ কয়েকটি গণপরিবহন ও ভারী যানবাহনে কালো ধোঁয়া পরিমাপ করে জরিমানা করা হয়। অভিযানে দেখা যায় কালো ধোঁয়ার সর্বনিম্ন মাত্রা অতিক্রম করেছে সবকটি যানবাহন। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণি।
গ্লোবাল স্মার্টফোন কোম্পানি অপো বাংলাদেশের বাজারে নিয়ে এলো অপো F17 Pro। পাশাপাশি বহু প্রতীক্ষিত অপো ওয়াচও লঞ্চ করেছে এই ব্র্যান্ডটি। বুধবার অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে F70 Pro ও অপো ওয়াচ লঞ্চ করা হয়। অপো F17 Pro এর পণ্যদূত ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার ও অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপোর ডেপুটি ডিরেক্টর আয়ন লিউ। অপো F17 Pro এর দাম পড়বে ২৭,৯৯০ টাকা এবং অপো ওয়াচের দাম পড়বে যথাক্রমে ২২,৯৯০ টাকা ও ৩২,৯৯০ টাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।